দেখো রঞ্জা পিসি, যা সিদ্ধান্ত তোমাকে কিন্তু এক্ষুনি নিতে হবে, আর সেটা তুমি ইকবাল মামাকে জানিয়ে দেবে। কিসের সিদ্ধান্ত? কেন রঞ্জা পিসি, কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই তোমার? আমি ওর ঘাড়ে গিয়ে পড়লে সারা জীবন ধরে ওকে অনেক কথা শুনতে হবে। শুধু আমার কথা শোনার ভয় আমার কাছে আসোনি বুঝি তুমি? না, আমি আমার বাড়ির লোকের ভয়ে তোমার কাছে যেতে পারিনি। আমার মা আত্মহত্যা করার হুমকি দিয়েছিল, বাদ সেধেছিল মা। তা না হলে কোনো মেয়ে এমন আছে যে তোমার কাছে যেতে চাইবে না? বলো ইকবাল। রঞ্জা, তোমার মা তোমাকে আমার হাতে তুলে দিয়ে তোমার দায়িত্ব নিতে বলেছেন, তোমায় ফিরিয়ে নিয়ে যেতে বলেছেন। সে তো বিপদে পড়ে, দায়ে পড়ে। দায়টা তো তোমাকে ভালোবাসার দায়, সেটাও তো বুঝতে হবে। আজ যদি আমি ভালোভাবে সুস্থ হয়ে মার সামনে গিয়ে দাঁড়াই, মা সব ভুলে যাবে, সব ভুলে যাবে। দেখাই যাক না কি আছে আমাদের কপালে। কপালের তো এখানে কোনো প্রশ্ন নেই। কপালের কি আছে এখানে ইকবাল স্যার? কপালকে যেমন তৈরি করবে কপাল তেমন হবে, সিম্পল। আমি তোমাদের দুজনকে কপাল নিয়ে আর কোনো এক্সকিউজ দিতে দেবো না, কোনো এক্সকিউজ দিতে দেবো না আমি। কিন্তু রঞ্জা পিসি, তোমাকে এক্ষুনি ডিসাইড করতে হবে। তুমি কি করবে এখন, তোমাকে এক্ষুনি ডিসাইড করতে হবে। তুই এত রেগে রেগে কথা বলছিস কেন যশ? আমি রেগে কথা বলছি না, এখানে তো রাগ করার কিছু নেই। রঞ্জা পিসি, এখন এমন একটা সময় যেখানে কারো দিক থেকে কোনো রকম ছেলে মানুষই কিন্তু চলবে না। ছেলে মানুষই করার একটা একটা বয়স আছে, একটা সীমা আছে রঞ্জা পিসি। প্লিজ রঞ্জা পিসি, ফর গড সেক, তুমি সেই সীমাটা অতিক্রম করো না প্লিজ। ইকবাল, আমরা কোথায় থাকবো? যেখানে তুমি থাকতে চাও। জানো রঞ্জা পিসি, ইকবাল মামার 7 মহলা বাড়ি তোমার নামে লিখে দিয়েছে, লিখে দিয়ে চলে যাচ্ছিল। আর ওই কাগজটা নিয়ে তো আমি তোমার কাছে আসলাম, এসে দেখি তুমি ওই কাণ্ড বাঁধিয়ে বসে আছো। বাড়ি নিয়ে আমি কি করতাম? মানুষ না থাকলে ইট কাঠ পাথরের কি দাম বলতো? তুমি তো মানুষ চাওনি রঞ্জা। চেয়েছি কি চাইনি তা ঈশ্বর জানে। রঞ্জা পিসি, এখন আমরাও জানতে চাই, শুধু ঈশ্বর জানলে তো হবে না। সব কথা কি মুখে বলতে হয়? আমার জীবনে এত অপেক্ষা, এত প্রত্যাখ্যান ছিল রঞ্জা, এবার অন্তত আমি মুখের আশ্বাসটা পেতে পারি। আমি কিছু জানি না ইকবাল, আমি কিচ্ছু জানি না। তোমাকে না জানতে হবে না রঞ্জা পিসি, আমরা জানলেই হবে। তোমার তো জানার কোনো দরকার নেই। আর দেখো, এখন না ছেলে মানুষই করার সময় নয়, অনেক হয়েছে রঞ্জা পিসি। তুমি যদি ইকবাল মামাকে চলে যেতে দাও, তাহলে এটা তোমার জীবনের সব থেকে বড় অধর্ম হবে। দেখো, সোনা ঠাম্মি কিন্তু মেয়ের ওই অবস্থায় ইকবাল মামার হাতেই তোমাকে তুলে দিয়েছে। তাই ভালো সময়ে ঠিক তোমাকে ইকবাল মামার হাতেই তুলে দেবে, আমার বিশ্বাস এটা। দেখো, সোনা ঠাম্মি তোমাকে ইকবাল মামার হাতেই তুলে দেবে। কিন্তু আমি জানি মা মন থেকে কিছুতেই মেনে নেবে না, পারবে না মা। রোহিণী, কি ব্যাপার, তুমি আসবে ফোনে বলনি তো?
সব ঠিক আছে তো? হ্যাঁ, যশকে দেখছি না। কি হলো, যশ কোথায়? যশ আসেনি। না, হয়েছেটা কি? তোমার মুখ চোখ তো আমার একদমই ভালো লাগছে না। শবনম কোথায়? কি আশ্চর্য কাকিমণি, তুমি দেখতে পাচ্ছ রোহিণী নিজে একা এসছে, যশ পর্যন্ত আসেনি, এর মধ্যে তুমি আবার শবনমের কথা বলছো। অদ্ভুত। অদ্ভুত? ওই মেয়েই তো সব গন্ডগোল পাকিয়েছে। আমি তো চাইনি ও তোমাদের সঙ্গে যাক, তুমি দয়া করে জোর করে নিয়ে গেলে তাই। যশ কোথায়? যশ কোথায়? যশ আবার ওই গ্রামে গেছে। কি? কেন? মানে কি হয়েছে? কারোর কোনো বিপদ আপদ হয়নি তো? এমনি এমনি তো ওর যাওয়ার কথা না। আমি জানি না কি হয়েছে কি না হয়েছে, আমি এ সমস্ত কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি আমাদের বাড়িতে ছিলাম, শাবনামের ফোনে একটা ফোন এলো, শাবনাম বেরিয়ে গেল, যশও বেরিয়ে গেল। রঞ্জা পিসির ব্যাপারে কোনো একটা ফোন এসেছিল এবং সেটা শাবনামেরই ফোনে। ওই রঞ্জা পিসির কার সাথে লটরঘটর ছিল না আন্টি, তুমি বলো, সে বোধহয় ফিরে এসছে, তাকে নিয়ে গ্রামে বড় ঝামেলা হয়েছে, এরকমই কিছু একটা হবে হয়তো। শাবনাম ফোনটা পেলো, পেয়ে শাবনাম বেরিয়ে গেল, পিছনে পিছনে জাস্ট তখনই যশ বেরিয়ে গেল। পিছনে পিছনে যে তক্ষণই যশ বেরিয়ে চলে গেল। কেমন বউ তুমি, কেমন বউ তুমি? পারবে জুনের বাবা মানে তোমার শ্বশুর মশাই আমাকে ছেড়ে আমার সামনে দিয়ে চলে যেতে? পারবে? তুমি হাসছো কেন? হাসার মতো কি বলেছি আমি? না না, এমনি এমনি হাসছি। তা রোহিণী, তুমি এখানে চলে এলে যে যশকে আটকানোর চেষ্টা করলে না? আমার ভালো মানুষকে যে এভাবে এক্সপ্লয়েট করবে সেটা তো বুঝতে পারিনি জুন্দি। আর আমি ইম্যাজিনও করতে পারিনি যে আমার অষ্টমঙ্গলায় গিয়ে যশ অষ্টমঙ্গলার মাঝখান থেকে বেরিয়ে চলে যাবে জাস্ট শবনমের ফোনে একটা ফোন এসছে বলে। আর তারপর থেকে কতবার ফোন করেছি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমার ফোন যশ ধরেনি? ধরলে কি আর অষ্টমঙ্গলার মাঝখান থেকে এরকম ভাবে তুম করে এ বাড়িতে চলে আসতাম বলো? ওহো, তা তুমি একটা কাজ করলে পারতে তো, ওদের ল্যান্ডলাইনে একটা ফোন করে দেখলে পারতে। আমার কোন ঠেকাটা পড়েছে যে আমি ওদের ল্যান্ডলাইনে ফোন করতে যাব? না না রোহিণী, ঠেকা তো তোমার একটা আছে। যশ চলে গেছে, তোমার ঠেকা নেই। আর আমার কি মনে হয় বলো তো, আমি এটা মেনে নিতে পারছি না যে তুমি যশকে আটকানোর চেষ্টা করো। আমার মনে হয় তুমি যশকে আটকাতে পারোনি, যশ তোমার কথা শোনেনি। সেটা কিন্তু খুব একটা গুণের কথা নয় জুন। নতুন বউকে ফেলে ওই মেয়েটার সঙ্গে গ্রামে ড্যাং ড্যাং করে চলে গেল, এটা গুণের কথা? ভূত একটা ঝামেলার মধ্যে। এই তো সবে প্রাণ হাতে করে ফিরেছিল বলো। ফুলকা কি এবার কিন্তু যশ একটু বাড়াবাড়ি করে ফেলছে। ও যে আরম্ভ করেছে, ও তো হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু একটা করতে হবে আমাদের। ওকে বাচ্চা নাকি যে একটা কথা শুনবে না, সবসময় বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে? ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, ঠিকও হয়ে গেল। হঠাৎ কি হলো? অষ্টমঙ্গলার জোর খুলতে গেল, ওখান থেকে চলে গেল ওই মেয়েটার সঙ্গে গন্ডগ্রামে। এ কি বাবা, যে ঘটনার কথা শুনছি তাতে তো ভালোই বুঝতে পারছি আবার একটা সাংঘাতিক উত্তাল ঝামেলা লেগেছে ওই রঞ্জা পিসি আর ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। এর মধ্যে যদি আবার যশ আর শবনমকে একসঙ্গে দেখে ফুলকাকি, আমি তো না, ওই শবনমকে নিয়ে আমার অবশ্য কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যশ, তুমি বলো এরপর ও কি ওখান থেকে আবার বেঁচে ফিরে আসতে পারবে ফুলকাকি?
কদিন আগে ওকে কিভাবে রেস্কিউ করা হলো, কিভাবে বাঁচানো হয়েছিল বলো? তুমি তো এমন করে বলছো যেন তুমি বাঁচিয়ে নিয়ে এসেছিলে। এ কি আশ্চর্য! তোমার যদি পায়ে পা দিয়ে ঝগড়া করার ইচ্ছে থাকে না জোন, তাহলে সেটা আলাদা কথা। আমি বাঁচাই কি অন্য কেউ বাঁচায় সেটা মোটো বড় কথা নয়, বাঁচাতে তো হয়েছিল, সেটাই বড় কথা। এই জুন, তুই কি বলতে চাইছিস ঠিক করে বলতো? মানে তুই 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 বলতে চাইছিস জজ যে গেছে ওই গ্রামে সেটাও ভালো কাজ করেছে, ও যেটা করেছে সেটা ঠিকঠাক একদম? ভালো মন্দ বলার আমি কে? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভালো মন্দ থাকে। আমার যেটা ভালো মনে হয় সেটা যশের ভালো নাই মনে হতে পারে। বাট আমার মনে হয় যশ যখন গেছে তখন নিশ্চয়ই একটা কারণ আছে। ও মনে করেছে যে কিছু একটা ভালো হবে, তাই জন্যই গেছে। রঞ্জা পিসি, তোমাকে যখন এখানে নিয়ে আসা হয়েছে তখন তখন আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম। তুমি সবটা জানো না। সোনা ঠাম্মি এবার বোধহয় মন থেকে চায় তোমাকে ইকবাল স্যারের হাতে তুলে দিতে। সোনা ঠাম্মি এটা বুঝতে পেরেছে যে তোমার জন্য একমাত্র যোগ্য মানুষ, একমাত্র যোগ্য পুরুষ শুধুমাত্র ইকবাল স্যার। রঞ্জা, ডাক্তারবাবু বলেছেন কাল সকালে উনি তোমাকে ছেড়ে দেবেন। তারপর আমি, তুমি, আমরা দুজন গ্রামে ফিরে যাব। কেমন? আমরা শুধু দুজন যাব, ওরা যাবে না? আমি না গেলে তোমাকে বিয়েতে সাজাবে কে? আর আমি না গেলে বিয়ের আয়োজন কে করবে? তোদের এখানে সমস্যা হবে না? রোহিণী কি জানে? জাপিসি প্লিজ, এখন আর এসব আজে বাজে কথা বলে সময় নষ্ট করো না। আমি যাব তোমার বিয়েতে। রোহিণী জানুক কিংবা না জানুক, আমি তোমার বিয়েতে যাব, আমি তোমার বিয়েতে উপস্থিত থাকবো। তোমার বিয়েতে সব কাজকর্ম আমি করব। তোমার বিয়ে বলে কথা, আমরা সবাই ওখানে আনন্দ করব না? ধুমধাম করতে হবে না তোমার বিয়েতে? এতদিনে প্রত্যাশিত বিয়ে রঞ্জা পিসি, এমন চুপি চুপি সেরে ফেলবে তা তো হয় না। আমি তোর পিসি, তুই কিন্তু এ কথা ভুলে যাচ্ছিস। এইসব কথা বলছিস তুই আমাকে? তোর একটুও লজ্জা করছে না? লজ্জা? আমার আবার কিসের লজ্জা? আমার পিসির বিয়েতে আমি আনন্দ করবো, এই কথাটা বলতে আবার লজ্জা করবে আমার? দেখেছো ইকবাল মামা কেমন লজ্জা পাচ্ছে? না না, আমি দেখি ওর ওষুধ কোনো ওষুধ টষুধ কিচ্ছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ একদম, রঞ্জা পিসির এখন 100% কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না। বলছি আমার না একটু স্যারের সাথে কথা বলতে যেতে হবে। কি কথা বলতে যেতে হবে? আমি তো একটু আগে কথা বললাম স্যারের সাথে। আরে বাবা, কথা বলার দরকার আছে। তো দরকার আছে, তাহলে যা, আমি কি করব? তোমাকেও যেতে হবে আমার সাথে। মানেটা কি? আমি গিয়ে কি করবো? আমি কি তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাবো নাকি? না মানে আমি বলছি যে দেখো, তুমি তো ডক্টর হয়ে গেছো, আমি তো স্টুডেন্ট, তাই স্যার যেটা বলবে সেটা তুমি আমার থেকে বেটার বুঝবে। কি বলে ইকবাল মামা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। এখন রঞ্জা পিসিকে ইকবাল মামার একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, আমরা যাই স্যারের সাথে কথা বলে আসি। হ্যাঁ স্যার স্যার স্যার, আপনারা দুজন কথা বলুন, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, বোঝো না, এখন ইকবাল মামার রঞ্জা পিসিকে সময় দেওয়া দরকার। রঞ্জা, মনের বিরুদ্ধে জোর করে কিচ্ছু করো না। মন কি কোনোদিন বিরুদ্ধে ছিল? তোমার মনে কোনো রকম সংশয় নিয়ে আমার কাছে এলে আমার কষ্ট হবে রঞ্জা। সংশয় ছিল বলছো? ছিল বলেই তো এতগুলো বছর আমাকে অপেক্ষা করতে হলো।
আমি যদি নিজে থেকে গ্রামে না আসতাম তুমি তো আমার খোঁজও দিতে না। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক ফিরে আসবে। আমি তো অপেক্ষা করেছিলাম, সারা জীবন অপেক্ষা করতাম। অপেক্ষা করেছো, কিন্তু প্রত্যাখ্যানও তো করেছো। কেন করেছি তা তো তুমি জানো। সহ্য করতে পারছিলাম না বলে চলে যেতে চাইছিলাম। তুমি এত বড় একটা ইডিয়েট আমি জানতাম না। তুমি আমাকে ইডিয়েট বললে? কম বলেছি, কম। আমি ইডিয়েট? আচ্ছা বেশ ভালো। তোমাকে আমি কেনই বা এসব বলছি ভগবান। আন্টি আন্টি আমি এখন কি করব তুমি বলতে পারো? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না গো, আমার কি করা উচিত কি করা উচিত না, আমি কোথায় যাব, আই হ্যাভ নো আইডিয়া। তুমি একটা জিনিস ভেবে দেখেছো? আমার বাবা মার কাছে আমার প্রেস্টিজ বলে কিচ্ছু রইলো না। আমি বলি কি যে যশ যখন ওর ফোনটা তুলছেই না, তো ওই বাড়িতে তো ল্যান্ডলাইন আছে, ওখানে ফোন করো না। ওখানে ফোন করলেই তো জানতে পারবে যে যশ কেমন আছে, কি করছে না করছে। তোমার যদি ফোন করতে ইচ্ছে না করে আমি ফোন করছি। বুঝতে পারছি তুমি খুব মেন্টালি আপসেট হয়ে আছো, সেটা খুব কমনও। মানে এমন টেনশনে ফেলে না এই ছেলেটা। আমার সত্যি এবার যশ এলে না, তুমি একটা পাকাপাকি ব্যবস্থা করে নাও তো। শোনো রোহিণী, আমি একটা কথা বলি, এই ভালো মানুষের দিন না আজকাল আর নেই গো। তো ভালো মানুষই করে তো কোনো লাভ নেই। তুমি মেয়েটাকে এখনই ওই হস্টেলে চলে যেতে বলো। মৌমাদি তুমি বুঝতে পারছো না, ও যতক্ষণ এই বাড়িতে আছে ততক্ষণ ওর অ্যাক্টিভিটিগুলো আমার চোখের সামনে হবে। ও হস্টেলে চলে যাওয়া মানে তো ব্যাস আমার হাতের বাইরে চলে গেল, আমি তো কিছু দেখতেও পারবো না, জানতেও পারবো না। তুমি জানো না, এসব মেয়েরা না মায়া জানে, এরা এক প্রকারের ছেলে ধরা। মানে ছেলেদেরকে কি করে পাকড়াও করতে হয় সেই শিক্ষাটা এদের থেকে ভালো কেউ জানে না। ও শাট আপ রোহিণী। একটা মেয়ের সম্পর্কে এরকম অসম্মানজনক কথা বলতে তোমার আটকাচ্ছে না? তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কে এরকম ধরনের কথা বলো কি করে? তোমার মুখে আটকায় না? আমার মতো সমস্যায় যদি তুমি পড়তে না, তাহলে তোমার মুখেও আটকাতো না। আর এতগুলো কথা যখন বললে, তখন এবার আমিও খোলাখুলি একটা কথা বলি। তুমি নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করছো কি করে? ডোন্ট ক্রস ইওর লিমিটস রোহিণী। লিমিট জুন সেটা কে ঠিক করে দেবে? সত্যিই তো, তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এতগুলো কথা শোনালে, ও বলবে না কেন? বলবেই তো। তুমি নিজে একটা বিবাহিত লোকের সঙ্গে জড়িয়ে আছো, যার বউ আছে। সেই মহিলার সংসারটা নষ্ট হচ্ছে না? তাকে কষ্ট দেওয়া হচ্ছে না? রাগ করে মুখ ঘুরিয়ে থাকলে কি হবে? তাকাও এদিকে। কেন? আমি ইডিয়েট তো। এখনো তো বলছি ইডিয়েট ইডিয়েট ইডিয়েট। 1000 বার ইডিয়েট, 1 লাখ বার ইডিয়েট, 1 কোটি বার ইডিয়েট। তা না হলে আমাকে এভাবে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেও পারলে তুমি? আর তুমি শুধু ইডিয়েট নও, তুমি একটা স্বার্থপর। সারাটা জীবন তুমি আমাকে কষ্ট দিয়েছো। সব থেকে বড় কষ্টটা দিতে চাচ্ছিলে, কিন্তু আমার ভালোবাসার জোরে পেরে ওঠোনি। হ্যাঁ, তুমি একাই আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে একটুও ভালোবাসি না। তুমি আমাকে ভালোবেসেছো রঞ্জা, কিন্তু ভালোবাসার এই পরীক্ষায় আমার থেকে অনেকটাই পিছিয়ে তুমি। আমার মতন করে ভালোবাসতে তুমি আমায় পারোনি। আমরা কি গাঁয়েই থাকবো? তুমি যেখানে চাইবে সেখানে থাকবে। তুমি যদি চাও তাহলে কটা দিন কলকাতায় থেকে আমরা তারপর গ্রামে ফিরতে পারি। আবার দেখো না, কলকাতায় আমার ফ্ল্যাট আছে, আমরা দুজন কলকাতাতেও থাকতে পারি। এত সুখ আমার সইবে গো। রঞ্জা, সারা পৃথিবীর লোক যদি সুখী থাকতে পারে, তাহলে আমাদের সুখী হতে বাধা কোথায়? তাহলে এতদিন এত বাধা কেন হয়েছে? রঞ্জা, সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। এতগুলো বছর আমি বাধা পেয়ে এসেছি, তাই তো দেখো না, শেষ পর্যন্ত আমি তোমায় পেলাম। আবার নতুন করে সংসার করার, নতুন করে
বাঁচার স্বপ্ন দেখা সার্থক হয়েছে আজ। প্লিজ রঞ্জা, প্লিজ আমাকে আর ফিরিয়ে দিও না, এই কষ্টটা আমি আর নিতে পারবো না। প্রত্যাখ্যান করো না আমাকে, আর আমি তোমার প্রত্যাখ্যান নিতে পারবো না রঞ্জা। তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আর নেই ইকবাল। ভেতরে ভেতরে আমি বড় দুর্বল হয়ে পড়েছি। এবার আমার একটু আশ্রয় দরকার, একটু ছায়া দরকার। বরং আমি তোমায় বলছি, একটু আশ্রয় দাও না, একটু ছায়া দাও। আমি একা একা আর পারছি না, আর পারছি না।